আচ্ছা, তো ডিফারেন্সিয়েবিলিটির সূত্রটা আমরা বুঝছি আশা সরি সরি রেকর্ডিং অন করতে হবে, মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল। আচ্ছা, তো খেয়াল করেন যে আমরা কোথায় ছিলাম। তো আমরা ডিফারেন্সিয়েবিলিটির সূত্রটা বুঝতে পারছি যে আমাদের ডান পক্ষ অন্তরক সহগ এবং বাম পক্ষ অন্তরক সহগের মান সমান হইতে হবে। তো ডান পক্ষ অন্তরক সহগ যখন আমরা বের করি তখন আমাদের কি আছে, এক্স গ্রেটার দ্যান এ এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে এক্স লেস দ্যান এ, তাই না? তো এখানে কন্ডিশন চেক করলে চলে, না করলেও চলে, তো সমস্যা নেই এটা। তো এখন দেখেন তো এই যে একটা অঙ্ক দেখেন, এই যে অঙ্কটা একটু আগে আমি করতেছিলাম আপনাদেরকে, এটা দিয়ে বুঝাই। আমি এই অঙ্কটা কি করছিলাম এতক্ষণ, আপনাদের কিন্তু শুধু কন্টিনিউটি চেকিং শিখেছিলাম, তাই না? বলছিলাম যে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ এফ অফ এক্স এট এক্স ইকুয়াল টু 1, বাট এখানে যদি দিয়ে দিত এন্ড অলসো ডিফারেন্সিয়েবিলিটি চেকিং, এন্ড অলসো চেক দ্য ডিফারেন্সিয়েবিলিটি অফ এফ অফ এক্স এট এক্স ইকুয়াল টু 1, তাই না? তো ডিফারেন্সিয়েবিলিটি চেকিং, তাই না? তো আপনি কন্টিনিউটি চেকিং করতে বলছেন, তাহলে হেডলাইন দিবেন কন্টিনিউটি চেকিং এট এক্স ইকুয়াল টু 1, তো এটা তো আপনি করেই ফেলছেন। এরপরে ঠিক একইভাবে হেডলাইন দিবেন ডিফারেন্সিয়েবিলিটি চেকিং এট এক্স ইকুয়াল টু 1। এই যে কোথা থেকে শুরু করব আমরা, এই যে ডিফারেন্সিয়েবিলিটি চেকিং এট এক্স ইকুয়াল টু 1। ওকে ফাইন, এখন আসেন আমরা ডিফারেন্সিয়েবিলিটি চেক করি, ঠিক আছে? পরে ফেলতে ডিফারেন্সিয়েবিলিটি চেকিং এট এক্স ইকুয়াল টু 1। তা আমরা আগে কি করি, চলেন আমরা আগে কি করব, আমরা ডান পক্ষ অন্তরক সবটা বের করি, হ্যাঁ, আর ডট এফ ড্যাশে। তো আপনাকে এখন কত পয়েন্টের জন্য চেকিং করতে দিচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টের জন্য, তাহলে এক্স ইকুয়াল টু 1, তাহলে এখানে কোথায় কোথায় চেঞ্জ হবে, এই যে এখানে এর জায়গাটা কি যাবে, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আসেন একইভাবে এখানে 1 1 1 শেষ। এবার দেখবো এই দুটার মান সমান কিনা, শুধু এর জায়গাটা মানটা দেখতেছে। এখন না প্রথমে তাহলে এটা লিখে ফেলি, এটা হুবাহু লিখে ফেলি, এই যে লিখছি r ডট f dash 1 equal to লিমিট h টেন্ডস টু 0 f of 1 plus h minus f of 1 ডিভাইড h, তাই না? এই যে এটা লিখছি, এটা ওকে। এখন শুধু মান বসাবো আর ক্যালকুলেশন করব। এখন কত হয়েছে, f of 1 plus h মানে কত বসাবো? তো আপনি এটা যদি চিন্তা করেন, আপনি কিন্তু উপরে কন্টিনিউটি চেকিং এর সময় f of 1 plus h এর মান বের করে আইছেন, f of 1 plus h এইটুকুর মান বের করে আইছেন, দেখেন। কারণ আপনাকে তো ডিফারেন্সিয়েবিলিটি এবং কন্টিনিউটি একই পয়েন্টের জন্য চেক করতে দিছিল। তো আপনি দেখেন এই f of 1 plus h এইটুকুর মান কিন্তু আপনি আগেই বের করে আসছেন কন্টিনিউটি চেকিং এর সময়। এই যে দেখেন f of 1 plus h এটা বের করে আসছেন না, খেয়াল করছেন? তাহলে দেখেন তো এটার মান কত পাইছেন, 2 পাইছিলেন। এখন কথা হলো 2 লিখবেন না, 2 পাইছেন 2 লিখবেন না, লিখবেন কোনটা জানেন? এই যে h এর ভ্যালু 0 বসানোর আগে যেটা ছিল সেটা বসাবেন। h এর ভ্যালু 0 বসান নাই, মানে h এর ভ্যালু 0 বসাইছেন কোথায়, এইখানে এসে এর আগের লাইনটা, মানে ঠিক আগের লাইনটা বসাবেন। h এর ভ্যালুটা এখানে এসেছে 2 মাইনাস 0, তাহলে এর আগের লাইনটা বসাবেন, মানে h আছে যেখানে সেই জায়গাটা বসাবেন। 2 মাইনাস h এইটা বসাবেন, মানে সিম্পলিফাই করার পরে এই যে এটা বসাবেন, সিম্পলিফাই করে এই যে মাইনাস মাইনাস করে যেটা পাইছিলেন 2 মাইনাস এটা বসাবেন। কিন্তু এই সমান 0 বসায় দিয়ে যা পাইছেন এইটা কিন্তু ভুলেও বসাবেন না, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। বসাবেন 2 মাইনাস এইচ। তাইলে দেখেন তাইলে দেখেন এই যে বসানো f of 1 plus h জায়গা 2 মাইনাস h বসাইলাম। আর f of 1 এর ভ্যালু কত পাইছেন, f of 1 এর ভ্যালু দেখেন তো, f of 1 টা কত পাইছেন একটু দেখেন। f of 1 টা কত পাইছেন, f of 1 এর মান পাইছেন এক্স্যাক্টলি 2, তাই না? একটু আগে বের করে আইছেন না f of 1 এর ভ্যালু, এজন্য আমি আগে কন্টিনিউটি চেকিং শিখাইছি। f of 1 এর ভ্যালু কত পাইছেন, 2 পাইছেন, এই 2 বসাই দিবেন সরাসরি। তাইলে এই যে আপনার f of 1 এর জায়গা 2 বসলো, আর ডিভাইড h,
এখন এটা সমাধান করেন, 2 2 ক্যান্সেল, মাইনাস এইচ বাই এইচ, তাহলে এইচ এইচ ক্যান্সেল হয়ে কি থাকে, -1 থাকে। এইচ এখন মান বসায়, এখন কেউ কিন্তু বোকার মতো 0/0 কাটাকাটি করে 1, খবরদার এই ভুল যেন না হয়, যে পাইছেন এইচ বাই এইচ, তাহলে এইচ হলো 0 বসায়, 0/0, 0 দিয়ে 0 টা কাটলে 1, এরকম না কিন্তু, এটা কিন্তু এরকম দেখেন। স্যার বুঝি নাই স্যার, একটু আবার বুঝাই দেন স্যার। বলছে যে এইচ বাই এইচ পাইছেন, এখানে না কিন্তু ভুল। স্যার এটা না স্যার, আগের বিষয়টা মানে ডিফারেন্ট, এই যে ওয়ানের জায়গায় টু বসাইতে হবে এই জিনিসটা এফ স্যার। অফ 1 এর, এই যে এফ অফ 1 এর মানটা কত বের করে আইছেন, উপরে কন্টিনিউটি চেকিং শিখাইছি না এই অঙ্কটা, জি স্যার। এই যে এফ অফ 1 এর ভ্যালুটা কত, মানে এফ অফ 1 এই যে কত বের করে আইছেন, 2 বের করে আইছেন না, জি স্যার। তাহলে এফ অফ 1 এর জায়গাটা আমরা কি লিখবো, 2 লিখছি। এরপরে দেখেন এটা কাটাকাটি করার পর কি এইচ বাই এইচ, এখন এইচ এইচ ক্যান্সেল করলে কি হয়, 1 হয়। কেউ কিন্তু ভুলে 0, এই জায়গা 0, 0/0, 0 দিয়ে 0 কাটলে 1 হয়, এটা মনে করেন না, কিন্তু এটা কিন্তু এইভাবে হয় নাই, এটা এসে দেখেন এরকম, যে লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0, তাহলে এখানে কি পাইছি, মাইনাস এইচ বাই এইচ, তাহলে দেখেন এখন এটা কাটাকাটি করলে কি হয়, এইচ এইচ ক্যান্সেল করলে কি হয়, 1 হয়, তাহলে এই যে 1 দিলাম, মানে মাইনাস, মানে 1 আগে আগে মাইনাসটা থাকলো, -1, তাহলে কথা হয়েছে কি, এখন দেখেন এই জায়গাটা ফিক্সড -1 চলে আসছে, তাহলে এখান থেকে এইচ এর বসানোর জায়গা নাই, এইচ এর মানতে 0 বসানোর জায়গা নাই, এখানে তো একদম কনস্ট্যান্ট ভ্যালু চলে আসছে, তার মানে এটা রেজাল্ট -1, রেজাল্ট -1 হবে। ওকে, এবার দেখেন একইভাবে আমরা বাম পক্ষ অন্তরক সহগ বের করবো, তা সেই সূত্রটা লিখলাম, এই যে বাম পক্ষ অন্তরক সহগ, এই যেটা লিখলাম, যেটা এই যে এটা লিখলাম। এখন কি করবো, এফ অফ 1 মাইনাস এইচ, তো এফ অফ 1 মাইনাস এইচ কোথায় বের করেছেন দেখবেন উপরে, এফ অফ 1 মাইনাস এইচ কোন জায়গায় আছে বলেন তো, এই 1 মাইনাস এইচটা কখন ক্যালকুলেশন করেন, এই যে এক্স লেস দ্যান 1 যখন ক্যালকুলেশন করছিলেন ওইখানেই কিন্তু এফ অফ 1 মাইনাস এইচ, এফ অফ 1 প্লাস এইচটা ছিল এক্স গ্রেটার দ্যান 1 এর ক্ষেত্রে, আর এফ অফ 1 মাইনাস এইচটা ছিল এক্স লেস দ্যান 1 এর ক্ষেত্রে, এই যে একটু যে কন্টিনিউটি চেকিং করছি, তাহলে এফ অফ 1 মাইনাস এইচ এরটা তো এখানে বের করেছেন, তাহলে এফ অফ 1 মাইনাস এইচ, এখন বলেন তো এখান থেকে কোন মানটা বসাবো, এফ অফ 1 মাইনাস এইচ এটার ভ্যালু কত বসাবো বলেন, কি একজন বলেন এফ অফ 1 মাইনাস এইচ এটার ভ্যালু কত বসাবো, 1 minus h এক্স্যাক্টলি 1 মাইনাস এইচ বসাবো, কারণ কেউ কিন্তু অন বসাবেন না, কারণ আমি বলছি সিম্পলিফাই করে, মানে এই যে এইটা বসাবেন, কারণ যেখানে দেখুন এই 0 বসাইছেন কখন, কোথায় এইচ এর মানটা, এই যে এখানে 0 বসাইছেন না, এইচ এর মানটা এই যে 1 মাইনাস এইচ এর মানটা আপনি 0 বসাইছেন, ঠিক আগের লাইনটা বসাবেন তার, 1 মাইনাস এইচ, 1 মাইনাস এইচ, এই যে সেই 1 মাইনাস এইচ, আর এফ অফ 1 এর ভ্যালুটা আমরা 2 জানি, ওই যে আগেই লিখছিলাম, এই যে 2 লিখি, আর জানিস মাইনাস এইচ, তাহলে এখন কি করব, এখন এখানটা মাইনাস কমন না যায়, মাইনাস কমন লিখে এইচ প্লাস 1 ডিভাইড এইচ হয়, আর মাইনাস 1 ক্যান্সেল হয়, এখন এখান থেকে কি লেখা যায় দেখেন তো, এইচ বাই এইচ প্লাস 1 বাই এইচ, তাহলে কি এইচ এইচ ক্যান্সেল হয়ে, যে এটা খেয়াল করেন যে এই যে এইচ বাই, সরি, এইচ বাই এইচ, এই যে এরকম যদি থাকে তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে এরকম লেখা যায় না, ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় না, যে এইচ বাই এইচ প্লাস 1 বাই, সরি, প্লাস 1 বাই এইচ, প্লাস 1 বাই এইচ এমন লেখা যায়, তাহলে এইচ বাই এইচ ক্যান্সেল হয়ে কি হয়, 1 হয়, প্লাস থাকে কি আমার 1 বাই এইচ থাকে, 1 বাই এইচ থাকে, 1 বাই এইচ থাকে, তা সেটাই করছি। এখন দেখেন, এখন এখানে যদি এইচ এর ভ্যালু 0 বসান তাহলে কি হয়, 1 প্লাস 1 বাই 0 কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞায়িত, তাহলে 1 প্লাস ইনফিনিটি কি হয়, ইনফিনিটি, কারণ ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ দেন, কনস্ট্যান্ট যোগ দেন, ওটা ইনফিনিটি হয়ে যায়, তাই না। এখানে দেখেন আপনি যদি 1 প্লাস
অন থাকলো আর এখানে অন আছে, তাহলে এইচ এর ভ্যালু যদি 0 বসান তাহলে 1/0 ইনফিনিটি, তাহলে ইনফিনিটির সাথে যোগ কি 1, ইনফিনিটির সাথে যাই যোগ বিয়োগ গুণ দেন সেটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি চলে আসলো। ওকে, এখন খেয়াল করেন, তো সাধারণত লিমিটের অঙ্ক একটা নিয়ম ছিল যে আপনি কখনো অসংজ্ঞায়িত আসলে লিমিটের ভ্যালুটা বসাবেন না, এটা একটা কথা ছিল। যদি ওই লিমিটের অসংজ্ঞায়িত রূপটাকে রিমুভ করা যায় তাহলে আগে রিমুভ করেন তারপরে মান বসান, কিন্তু এইটাকে কোনোভাবেই ওর হাত থেকে বাঁচানো সম্ভব না, এটা ইনফিনিটিই হবে, ইনফিনিটি আমার চলে আসছে। এখন দেখেন তো দুইটা ভ্যালু কি সমান, আমি বাম পক্ষ ডান পক্ষ অন্তরক সহগ আর বাম পক্ষ অন্তরক সহগের মান কত পাইছি, একটা পাইছি -1 একটা পাইছি ইনফিনিটি, দুটো সমান না, তাহলে আমি বলবো এখানে দুইটা সমান না, তাহলে সো দা গিভেন ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল এট x = 1। শেষ। এখন দেখেন ঠিক একই ভাবে আপনাকে যদি আরেকটা অঙ্ক দেয় এরকম, এবার দেখেন ডিফারেন্ট একটা পয়েন্ট দিবেন, কি বলছে আর ত্রিগোণমিতিক ফাংশন দিয়ে দিছে, যে বলছে এটার কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি চেক করেন x = π/2 এর জন্য, x = π/2 এর জন্য চেক করেন। তাহলে আপনি আগে কন্টিনিউটি চেক করেন, কন্টিনিউটি, এই যে কন্টিনিউটি, কন্টিনিউটি চেকিং এর সময় সূত্র কি শিখছিলাম, এই যে সেই জায়গায় চলে যান, ঠিক একই সূত্র। এখানে এখন কি দিছে x = π/2 দিয়ে দিছে আপনাকে, এই যে জাস্ট আপনি π/2 করে দেন, এখানে π/, এখানে π/2, না x = π/2, দেখেন তাহলে কি হবে, আমাদের জায়গাটা এখন π/2 প্লাস, আমাদের জায়গাটা কি হবে π/2 প্লাস, আমাদের যাচ্ছে a প্লাস, এর জায়গাটা কি, এতে এখন কত আছে π/2, তাইলে এখানে কত হবে π/2 হয়ে যাবে, এখানে π/2 হয়ে যাবে। এটা কিসের জন্য, x > π/2 এর জন্য চেকিং, এটা আসলে x < π/2 এর জন্য চেকিং, দেখি মান কত আসে, চেঞ্জটা বুঝতে পারতেছেন আশা করি। তাইলে আমি দেখব এটা কি f(π1) এর জায়গায় কি হবে π/2, x = π/2, তাই না? এখন হচ্ছে x = π/2 আছে, তাহলে চলেন আমরা এখন এইগুলো ক্যালকুলেশন করি। আমরা কন্টিনিউটি চেকের সময় কি করতেছিলাম, ফার্স্ট আমরা দেখব x > π/2 হইলে আমার ফাংশন থেকে কোনটা রিটার্ন, সেটাকে দেখব। তাহলে এখন খেয়াল করেন, তা when x > π/2 then f(x) কত, তা দেখেন তো, এখানে দেখেন x > π/2 কোথায় আছে, x > π/2, x এই যে এখানে or ইকুয়াল আছে, কিন্তু এক্স্যাক্টলি x > কোথাও নাই, তার মানে আপনাকে এটাই নিতে হবে। তাহলে x > π/2 হইলে আমার ফাংশন থেকে রিটার্ন হবে 2 + x - π/2 তার হোল স্কয়ার। এবার তাইলে কি করব, আমরা সেই সূত্রটা লিখবো, এই যে যেটা সাজাইছি, এই যে এটা, এই সূত্রটা লিখে ফেলবো এখন, লিমিট x → π/2 প্লাস f(x) = লিমিট h → 0 f π/2 প্লাস h। তাহলে এখন কি করব, x এর জায়গা কি বসাবো, π/2 প্লাস h বসাবো, কোথায়, এই ফাংশনে। তাহলে এখানে 2 এর মতো থাকবে, x এর জায়গাটা কি বসবে, x এর জায়গাটা π/2 প্লাস h বসবে, তাহলে এই যে π/2 প্লাস h আর এই যে মাইনাস দিয়ে π/2 তাহলে এখন দেখেন এই π/2 ক্যান্সেল, 2 প্লাস আর এই যে বাইরে স্কয়ার 2 প্লাস h স্কয়ার, তাহলে এখন h এর ভ্যালু বসায় দেন, 2 প্লাস 0 0 স্কয়ার করলে 0, তাহলে 2 প্লাস 0 = 2। শেষ। একই ভাবে আপনি এখন দ্বিতীয়টা ক্যালকুলেশন করবেন। দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয়টা ছিল আমার x < π/2 এর জন্য, তাই x < π/2 এর জন্য আমার ফাংশন থেকে কি রিটার্ন হয় সেটাকে বের করব। দেখেন সব অঙ্ক এখন একই, কোনো চেঞ্জ নাই, এগুলো সব একই রকম, এটা একটা অঙ্কে 10 8 12 এরকম নাম্বার থাকবে, কিন্তু করতে পারলেই না। তাহলে when x < π/2 then f(x), তাহলে x < π/2 হলে দেখেন তো ফাংশন থেকে কি রিটার্ন হচ্ছে, আমার ফাংশন থেকে রিটার্ন হচ্ছে x < π/2, দেখেন এই যে x < π/2 এখানে আছে, তাহলে আমার 1 + sin x রিটার্ন হচ্ছে, আপনি 1 + sin x নিয়েছেন, 1 + sin x। তাহলে এখন এই সূত্রটা লিখবো, যে কই সূত্রটা, সূত্রটা এই যে x limit x → π/2 minus h π/2, সরি limit x → π/2 minus f(x) = limit h → 0 f (π/2 minus h), এইটা এই যে লিখলাম। এখন এই π/2 minus h মানে কি, x এর ভ্যালুটা কত π/2, এই যে f, এখন x এ কত বসবে π/2 minus h, এই যে x এ π/2 minus h বসান, এই যে π/2 minus h। এখন তো একটা জিনিস আপনারা বুঝবেন না, আপনাদের মনে আছে কিনা একটা জিনিস,
কি ওই যে x π/2 থাকলে যে sin π/2 চেঞ্জ হয় - ওইটা? h = cos h কেমনে বলতে পারেন? ওই যে স্যার আমরা যে 4 ভাগে ফেলে চেয়েছি sin এই 90। কোয়াড্রান্টের হিসাব বুঝেন? কোয়াড্রান্টের হিসাব বুঝেন ত্রিকোণমিতির? জি স্যার, ওই যে 4 ভাগের যে হিসাব ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি একটু চাইলে রিপিট করি, অনেকে এটা বুঝবে না। এই নিয়মটা আমি গতকালকে দেখাইতে চাইছিলাম। একটু কোয়াড্রান্টটা একটু সংক্ষেপে বুঝাই দিই, দেখে নেন। ওকে, দেখেন আমাদের এরকম 4 কোয়াড্রান্ট একটা ব্যাপার আছে। তো আমাদের 4টা কোয়াড্রান্ট। তো এই প্রথম কোয়াড্রান্টটা অল পজিটিভ, মানে সাইন, ট্যান, কস, সেক, কোসেক, কট সব পজিটিভ প্রথমটায়। এরপরের তাতে কি কি পজিটিভ? সাইন আর কোসেক পজিটিভ। এরপরের তাতে কি কি পজিটিভ? ট্যান আর কট পজিটিভ। এরপরে কোয়াড্রান্টে পড়লে কে পজিটিভ? শুধু কস আর সেক পজিটিভ। মানে এই কোয়াড্রান্টে যদি পড়ে তাহলে এখানে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হবে, বাট আর সবাই এই কোয়াড্রান্টে নেগেটিভ থাকবে। এই কোয়াড্রান্টে ট্যান আর কট শুধুমাত্র পজিটিভ, বাট আর সবাই এই কোয়াড্রান্টে নেগেটিভ। আরেকটা নিয়ম, এখন কথা হচ্ছে যে 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 একটা বিষয় দেখেন, যে কখনো যদি 90 এর সাথে বেজোড় সংখ্যা গুণ থাকে, আমাদের এই একটা কোয়াড্রান্ট কত করে? 90 ডিগ্রি করে। 90 ডিগ্রি করে। তাহলে এখানে কত আছে টোটাল? 4 নং 36, 4 3 কত? 360 ডিগ্রি। তাহলে 90 90 90 90 360 ডিগ্রি আছে, তাই না? তাইলে এখন কথা হচ্ছে যে কখনো যদি দেখেন যে 90 এর সাথে জোড় গুণ আছে, 90 এর সাথে জোড় গুণ বেজোড় গুণ আছে, সরি 90 এর সাথে যদি বেজোড় সংখ্যা গুণ থাকে, তাহলে সাইন থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে। যদি ট্যান থাকে ট্যান হয়ে যাবে কট, কট থাকলে কট হয়ে যাবে ট্যান। এখানে ছিল সেক, বিজোড় জিনিসটা বুঝলাম না। সেক হয়ে যাবে cot। কোনটা? বিজোড় গুণ থাকলে বলতে? মানে আমি একটুবারে বলেছি, আপনি শুধু আরেকটু মনে রাখেন যে এটা একটা কোয়াড্রান্ট 90 করে, তার 90 এর সাথে যদি কখনো জোড় সংখ্যা বেজোড় সংখ্যা গুণ থাকে কোথাও দেখেন, তাহলে সাইন হয়ে যাবে কস, কস থাকলে হবে সাইন, ট্যান থাকলে হবে কট, কট যদি থাকে কট চেঞ্জ হয়ে যাবে ট্যান, সেক থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সেক হয়ে যাবে, মানে ভাইস ভার্সা। ঠিক আছে? এখন দেখেন ওই যে বেজোড় গুণ, এটা আমি বুঝাচ্ছি কি বলছি। সে ধরে নেন এটা আপনাকে আমি দিলাম sin 90 প্লাস এক্স, sin 90 প্লাস এক্স। তাহলে এখন চিন্তা করেন 90 এর সাথে কত কি সংখ্যা? 90 এর সাথে 90 এর আগে কত গুণ ধরা যায়? কত গুণ আছে ধরা যায়? কি কত গুণ আছে? এক গুণ আছে। আমরা বলতে পারি 1 * 90, 1 * 90 বলতে পারি। তাইলে 90 এর সাথে যদি বেজোড় সংখ্যা গুণ থাকে, আমি কি বলছি? সাইন কি হয়ে যাবে? কস। তাহলে হয়ে গেল কস, আর এই যে এক্স লিখলাম। এখন কথা হলো এই কস এর আগে প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে? এটা একটা ব্যাপার আছে। আপনি চিন্তা করেন যে 90 এখন কয়টা 90? এর আগে কি গুণ আছে? এক। তাহলে একটা 90 ঘুরবেন, তাহলে আপনি প্রথমে এইখানে দাঁড়াবেন, দাঁড়ায় আপনি কয়টা 90 ঘুরবেন? একটা। এক আছে না 90 সাথে গুণ, তাহলে এই যে 90 ঘুরে এই যে এখানে দাঁড়াবেন, এই লাইনের উপর দাঁড়াবেন। এখন এই লাইনের পরে দাঁড়াইলাম, এখন কি আমি লাইনের উপর দাঁড়ায় কি সামনের ঘরে পড়বো নাকি আবার পিছনের ঘরে পড়ে আসবো? সেটা ডিপেন্ড করবে যে উপরে আপনার এইখানে কোন, প্লাস আছে এখানে তাই না, কি ওই আছে? জন্য। প্লাস সাইন আছে। যদি প্লাস সাইন থাকে তাহলে এই, তাহলে বলতেছে আপনি এখানে একটা 90 ঘোরার পরে আপনি সামনের ঘরে এসে দাঁড়ায় যান। তাহলে সামনের ঘরে দাঁড়ায় গেলাম। এখন সামনের ঘরে আমার কি দেখা যাচ্ছে? সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ। তো আমার তো আছে সাইন। ওকে ফাইন, তার মানে পজিটিভ। এবার দেখেন আমার কি আছে? সাইন 90 মাইনাস এক্স। তাহলে এইটা খেয়াল করেন, এইটা 90 এর আগে কি ধরা যায়? 1 গুণ ধরা যায়। তাহলে এখন দেখেন 90 এর আগে কি বেজোড় সংখ্যা গুণ আছে, তাহলে সাইন কে যাবে? cos হয়ে গেল। তাহলে এই যে cos x। এখন কথা ছিল কয়টা 90? একটা। 90 এর আগে কত মানে কত গুণ আছে? এক গুণ আছে, মানে একটা 90 ঘুরবেন। তাহলে এই যে এইখানে দাঁড়াইলাম, একটা 90 ঘুরলাম, এখানে এসে দাঁড়াইলাম। এখন কথা দাঁড়াইলাম লাইনের পরে, এখন কি পিছনে আবার চলে আসবো নাকি সামনের ঘরে যেতে পড়বো? সেটা ডিপেন্ড করবে মাঝখানে প্লাস মাইনাস। মাইনাস যদি থাকে তার মানে পিছনের ঘরে আপনি দাঁড়াইছেন কিন্তু আবার পিছনে চলে আসেন, তাহলে মাইনাস আছে, পিছনে চলে আসেন। পিছনে কি? অল পজিটিভ, মানে সবাই পজিটিভ। তাহলে এটা থাকে পজিটিভ। এখন দেখেন আপনাকে যদি বলে সাইন 360 ডিগ্রি বলে, তো আপনাকে 60 ডিগ্রি বলে আমি সবসময় বলছি 90 করে হিসাব করে নেবেন। তাহলে 60 মানে কি? 4 * 90, 4 * 90। তাহলে এখন দেখেন সাইনের আগে কি আছে? 90 এর আগে কি আছে? জোড় সংখ্যা গুণ আছে, তাহলে সাইন সাইনই থাকবে, কোনো ট্রান্সফার হবে না। সাইন সাইনই থাকবে, তাহলে সাইন এক্স। এখন কথা হচ্ছে কয়টা 90 করতে বলছে আপনারে? চারটা 90, চারটা 90 ঘুরবেন। তাহলে ঘুরেন, এক, এই লাইনে দাঁড়ালাম, দুই, এই লাইনে দাঁড়ালাম, তিন, এই লাইনে দাঁড়ালাম, এই হচ্ছে চার, চারটা ঘুরলে দিলাম। এখন কথা হচ্ছে চারটা ঘুরলে দিয়ে এখানে এসে দাঁড়ালাম, এখন কি সামনের ঘরে যাই পড়বো নাকি পিছনের ঘরে আসবো? ডিপেন্ড করবে মাঝখানে প্লাস আছে না মাইনাস আছে। তাহলে প্লাস আছে, দ্যাট মিনস সামনের ঘরে যান, তার মানে এখানে অল পজিটিভ। ঠিক আছে? নেগেটিভের একটা যদি আপনি দেখেন, সে এই যে cos 180 - x, এটা যদি দেখেন
তাহলে এখানে cos 180 টা কি বলা যায় 180, তাহলে আপনি 90 করে হিসাব করেন, তাহলে 2 × 90 মানে 180। তাহলে এখন দেখেন যে 90 এর সাথে কত গুণ আছে, জোড় গুণ আছে, তাহলে cos ছিল cosই থাকবে, তাহলে cos x। এখন কত হলো, সামনে কি প্লাস আসবে নাকি মাইনাস আসবে? তাহলে আমাকে কি বলছে, কয়টা 90 ঘুরতে হবে, দুইটা। তাহলে আগে দুইটা 90 ঘুরেন, এক, এইগুলো আমার একটা 2। এখন সামনের ঘরে যাব না পিছনের ঘরে যাব? আমার সাইন আছে কি মাইনাস, তাহলে পিছনের ঘরে যাব, তাহলে পিছনের ঘরে পড়লাম, কিন্তু পিছনের ঘরে কি দেখা যাচ্ছে, সাইন আর কোসেক পজিটিভ, আর আমার কাছে আছে কি cos, তার মানে এখানে নেগেটিভ সাইন। ওকে, তো এই আছে কোয়াড্র্যান্টের ব্যাপারটা। তো বেজোড় সংখ্যা গুণ থাকে, বেজোড় সংখ্যা দেখেন, বেজোড় সংখ্যা গুণ হইলে এরা cos থাকলে সাইন হয়ে যাবে, সাইন থাকলে cos হয়ে যাবে। মানে 90 এর আগে দেখেন, 90 এর আগে কিন্তু জোড় গুণ আছে 2, তাহলে সাইন ছিল সাইনই থাকবে। হ্যাঁ, জোড় আছে না, ঠিক আছে। তো এই কোয়াড্র্যান্ট হিসাবটাই ওখানে করছে, তো এবার দেখাচ্ছি তাহলে যে এখন কি আছে দেখেন, এই sin π/2 মানে কি, এই π/2 মানে কি, পাই মানে কি 180, তাহলে 180/2 তার মানে কি 90, তাই না? তাহলে আমার কি আছে দেখেন, এখানে কি আছে আসলে sin 90 - h আছে, তাই না? তাহলে দেখেন sin 90 - h আছে, তাহলে এখানে লিখি sin 90 - h, তাহলে এই x এর জায়গায় h দিয়ে সমস্যা নেই, দেখেন sin 90 - h, এই যে sin 90 - h হয়ে গেল, জানেন? আচ্ছা, তো sin 90 - h, এখন দেখেন sin 90 - h, এখন 90 এর সাথে কি গুণ ধরা যায়, কিছু নাই, মানে কি এক গুণ ধরা যায়। তার মানে কি 90 টাকে বেজোড় সংখ্যা গুণ আছে, তাহলে কি হচ্ছে, বেজোড় থাকলে কি হবে, sin থাকলে cos হয়ে যাবে, তাহলে এই যে cos হয়ে গেল, আর এই যে h লিখলাম। এখন আগে প্লাস হবে না মাইনাস সাইন হবে, এটা তাহলে একটা 90 ঘুরবো, তাহলে একটা 90 ঘুরলাম। এখন পিছনের ঘরে আসবো নাকি সামনের ঘরে, মাইনাস থাকলে পিছনের ঘরে এসে পড়বেন, তাহলে পিছনের ঘরে আসলাম, তাহলে এখানে অল পজিটিভ, যাই থাকুক সবাই পজিটিভ, তাহলে cos h। ঠিক আছে, এটা কিভাবে cos h হয়েছে আশা করি বুঝছেন। ও মাই গড, cos sec, ওকে, তাহলে cos h কিভাবে হয়েছে আশা করি বুঝতে পারছেন, আমার বোঝার দরকার নাই, কোয়াড্র্যান্ট হিসাব করছে। তাহলে এখন দেখেন, এখন আপনি h এর ভ্যালু 0 বসায় দেন, তাইলে h এর ভ্যালু 0 বসাইলাম, cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, আর এই একটা আছে 1, তাহলে 1 আর 2। তাহলে এখন আমরা কি দেখতেছি, ও এখন আরেকটা বের করতে হবে না? তাই এখন আরেকটা কি বের করতে হবে, f of x মানে f of π/2 বের করতে হবে, অর্থাৎ যখন x = π/2, তাহলে চলেন x = π/2 টা বের করি। তাহলে x = π/2 হইলে আমার দেখেন তো f of x এর ভ্যালু কত, x = π/2, x = π/2, x = π/2 কোথায় আছে, x = π/2 এই যে এটাতে আছে। তাহলে এখানে x এর ভ্যালু π/2 বসাই দিই, তাহলে 2 + π/2 - π/2 তার হোল স্কয়ার, তাহলে π/2 - π/2 0 হয়ে যায়, শুধু 2 থাকে। ওইটাই নিতে হবে ওই ফাংশনটা, তা ওইটা আমি একবার ডাইরেক্ট মান বসাইছি, আমি তো একটাকে বসায় বসায় দেখাইছি, আর আশা করি আর বসায় দেখানোর দরকার নেই। তাহলে যে 2 + π/2 - π/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, 2 আসে। তাহলে আমরা দেখতেছি তিনটার মানই সমান, তিনটার মানই দেখেন সমান, 2, এটার মানও আছে 2, এটার মানও আছে 2, তার মানে কি তিনটার ভ্যালুই সমান, তার মানে আমরা বলতে পারি সো দা গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x = π/2। এখন দেখেন এখানে আপনাকে আরেকটা দিছে ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে, ডিফারেন্সিয়াবিলিটি চেক দিচ্ছে, তাই না? তো একইভাবে আপনি ডিফারেন্সিয়াবিলিটি চেক করবেন, এখন আবার হেডলাইন দিবেন, এখানে কোথায় আসলো, এই যে ডিফারেন্সিয়াবিলিটি চেকিং এর সময় আমি কি সূত্র শিখাইছিলাম আপনাদেরকে, দেখেন এই যে, তো এখানে তো x = 1 দেওয়া ছিল, তো এখানে এখন আছে π/2, অঙ্ক যা বোঝার বোঝা শেষ, এখন শুধু রিভিশন দিচ্ছি আর কিচ্ছু না, নিয়ম তো দেখতেছেন সবই একই। অঙ্কগুলো কিন্তু ইজি, আপনাদের কাছে কঠিন লাগতেছে এগুলো? আমার কথা প্রেশার লাগলে আলাদা কথা, কিন্তু প্রেশার লাগার কথা না, আমি যেভাবে আলোচনা করতেছি আপনাদের কি খুব প্রেশার লাগতেছে যে না, কারণ আমি কিন্তু বেশি আলোচনা করছি এজন্য, যদি বুঝাইতে না পারতাম তাইলে প্রেশার লাগতো। আই থিংক আমি কতটুকু বুঝাইতে পারছি না ঠিক এটা আছে। এখন। তো x = π/2 যদি থাকে, তাহলে এখানে আগে তো ছিল 1, তাহলে 1 এর জায়গাটা π/2 হয়ে যাবে। এটা হচ্ছে π/2 এর জন্য চেকিং, এটা π/2 এর জন্য চেকিং, x greater than π/2 এর জন্য, x less than π/2 এর জন্য।
ওকে ওকে, তাহলে আসেন এবার এক একটা ধরে ধরে মান বের করি। আপনার আবার পরীক্ষার খাতার জন্য এইটা আবার আলাদা বসান, এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি, এটা রাফে রেখা দিতে পারেন। তো এখন দেখেন, তাহলে আসেন এইটুকুর মান বের করি। তাহলে এই যেটা লিখলাম, ডান পক্ষ অন্তরক সহগ, তাহলে কি হবে লিমিট সরি আর এ প্রাইম আর ডট এ প্রাইম পাই বাই 2 ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f অফ পাই বাই 2 প্লাস h মাইনাস f অফ পাই বাই 2 ডিভাইড h। এখন আমি যাকে প্রশ্ন করব সে आंसर। এখন কথা হলো f অফ পাই বাই 2 প্লাস h এই মানটা বসাবো। দেখেন এটা আপনি একটু আগে লিখে আসছেন। আসলে কি যখন কন্টিনিউটি চেক করেন তখন ওইখানে f অফ পাই বাই 2 প্লাস f অফ পাই বাই 2 প্লাস h আর এই f অফ পাই বাই 2 মাইনাস h এটা কন্টিনিউটিতে বের করে আসেন, ওটা সবসময় উপরে যাবেন দেখতে। স্যার যদি না থাকে যে কোনো একটা দেয় স্যার। গুড, একটা বুদ্ধিমানের মতো প্রশ্ন করছে, এই প্রশ্নটাই আশা করতেছিলাম। এক্স্যাক্টলি, যদি কন্টিনিউটি চেকিং নেওয়া যায়, ধুম করে যদি ডিফারেন্সিয়েবিলিটি চেকিং দিয়ে দেয়, এখন তখন আপনারা কন্টিনিউটি চেকিং দেয় না, আপনারা কন্টিনিউটি চেকিং করবেন না, তখন কোথা থেকে মান বসাবেন? ঠিক আছে, এটা মাথায় রাখেন, প্রশ্নটা একটু পরে বলবো। ভালো একটা প্রশ্ন করছি। তো দেখেন f অফ পাই বাই 2 প্লাস h, তাহলে f অফ পাই বাই 2 প্লাস h সাধারণত ডিফারেন্সিয়েবিলিটি আর কন্টিনিউটি একসাথেই দেয়, এই জন্য আমরা পাই যাই, এটা না দিলে কি হবে কন্টিনিউটি। আচ্ছা দেখেন f অফ পাই বাই 2 প্লাস h কোথায় আছে, দেখেন f অফ পাই বাই 2 প্লাস h কি x গ্রেটার দ্যান পাই বাই 2 যেটাই করছেন এটা f অফ পাই বাই 2 প্লাস h, এটা x গ্রেটার দ্যান পাই বাই 2 তে পাবেন। এই যে দেখেন f অফ পাই বাই 2 প্লাস h যে বের করছেন না, তো f অফ পাই বাই 2 প্লাস h, এখন বলেন তো ভ্যালু কোনটা বসাবেন? f অফ পাই বাই 2 h এখান থেকে এখানে শেষ হয়েছে, বলেন ভ্যালু কোনটা বসাবেন? আমি বারবার বলতেছি এক্সাক্ট ভ্যালু বসাইতে মানা করতেছে, কিন্তু কোনটা বসাইতে হবে বলেন? 2 প্লাস h স্কয়ার। হ্যাঁ, যে আমি বলছিলাম যেখানে এসে জিরো বসাইছেন, এই যে এখানে এসে জিরো বসাইছেন, এর আগের লাইনটা বসাবেন 2 প্লাস h স্কয়ার, মানে h যেখানে আছে ওই জায়গাতে বসাবেন 2 প্লাস h স্কয়ারটা বসাবেন। তাহলে f অফ পাই বাই 2 মাইনাস h এর জন্য বলেন তো কোনটা বসাবো? 1 প্লাস কস h। 1 প্লাস cos h বসাবো। অনেকে কিন্তু দুম করে এই ভ্যালুটা বসায় লাস্টে, এটা কিন্তু আমাকে ভুল হয়ে যায়, কোন সময় সঠিক হয় কিন্তু ভুল হয়ে যায়, কিন্তু এটা ওটা কিন্তু বসাইতে হয় না। এখন দেখেন তাহলে f অফ পাই বাই 2 প্লাস h তাহলে কি 2 প্লাস h স্কয়ার, আর f অফ পাই বাই 2 এর ভ্যালু কত বের করে আইছিলেন? 2 বের করে আইছিলেন, তাই না? এই যেখানে দেখেন 2, এই যে f অফ পাই বাই 2 এর ভ্যালু 2 বের করছিলেন। তাহলে এই যে ভ্যালুটা বসাইলাম 2, তাহলে h। এখন দেখেন কাটাকাটি করার পরে কি থাকে, h স্কয়ার বাই h, তাহলে কাটাকাটি করলে কি হয়, একটা h ক্যান্সেল হয়ে কি h থাকে। এখন আপনি h এর ভ্যালু 0 বসাই দেন, তাহলে 0 বসলে 0 হয়ে গেল। এখন দেখেন নিচেরটা ঠিক একই ভাবে, এই যে একই সূত্র দিয়ে আপনি বের করবেন। এই যে এই তাহমিদা রূপা কি থাকে লাস্ট পর্যন্ত ক্লাসে? ও আছে তো। জি স্যার। এখন দেখেন না কথা বলতেছেন না কিছু, বুঝতেছি না আছেন কি নাই। আপনি তো আবার স্যার এই আমি ব্যাচের তো লিডার শুনলাম, রূপার কথা বলতেছে সিটি কলেজ। স্যার এতক্ষণ তো আমি বললাম। ও এইটাই রূপা নাকি, আমি তো জি বুঝতেছি। স্যার। তার মানে আপনি খাতায় লিখেন সবসময়, তাই তো? আপনি সেই লোক। না স্যার, আমি সেই লোক। এই দুইজনের ভয়েস একই রকম কেন, মিক্সড হয়ে গেল। স্যার আমিও আচ্ছা তো দেখেন, হুম বলেন। সব না যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলা সবগুলা লিখতে গেলে তো বুঝতে পারবো না। এখন দেখেন তাহলে এবার এটা বের করতে হবে। তাইলে এখন এই যেটা লিখলাম, এখন f অফ পাই বাই 2 মাইনাস h কি 1 প্লাস cos h, যে একটু আগে বারবার এর উপরে যাব না, আপনারা বুঝতে পারছেন আমি কোথা থেকে বসাইতেছি। আর f অফ পাই বাই 2 ভ্যালু -2, তাই তো মাইনাস h। এখন দেখ এখানে কি আসলো, cos h মাইনাস 1, cos h মাইনাস 1 আসলো, কিন্তু দেখেন আমি এখানে একটা মাইনাস কমন নিব, তাহলে -1 বাই cos h, তাহলে এইখান থেকে একটা -1 আসে আর এখানে একটা -1 আছে, তাহলে ক্যান্সেল হয়ে 1 মাইনাস cos h বাই h থাকে। মানে বুঝছেন তো কি বলছি, যে আপনি যদি এখান থেকে এই যে এরকম দেখেন একটা -1 যদি কমন নেন তাহলে কি আছে, একটা -1 কমন নিছি -1, এগুলো সব সরলের খেলা।
তাহলে এই একটা -1 আর এখানে একটা -1 গুণ ধরা যায়, এটা এইরকম বললে -1 ক্যান্সেল, তাহলে কি থাকে, ও সরি এখানে যায় মাইনাস, এখানে কি হচ্ছে এখানে, ও আচ্ছা ওয়েট, কি ছিল আমাদের cos h - 1, তাই না? কারণ যেটা -1 কমন নিই তাহলে কি হয়, অন প্লাস cos h হয়ে যায়, অন প্লাস cos h হয়ে যায়। আর ওই জায়গাটা -1 আছে আর নিচে একটা -1 আছে, তাহলে ক্যান্সেল হয়ে অন প্লাস cos h বাই h থাকে, এটাই করতে যাচ্ছে। তো খেয়াল করেন আর তাহলে এখানে cos h 1 প্লাস cos h না তো 1 মাইনাস cos h হবে। ও অন মাইনাস cos h, তাই না? আমি ভুল লিখছিলাম নাকি, এক মিনিট, -1 কমন নিলে কি হচ্ছে দেখেন, অন মাইনাস cos h, তাই না? অন মাইনাস cos h, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার আমার থাকে হচ্ছিল কি, কাটাকাটি করলে নিচে উপরে নিচে -1 কাটাকাটি করলে কি থাকে, অন মাইনাস cos h বাই h থাকে, অন মাইনাস cos h বাই h থাকে, তো ওইটাই করছি এই জায়গাটা। তাহলে অন মাইনাস cos h বাই h, এখন দেখেন এখানে আমি একটু কি করতেছি, অন মাইনাস cos 2 ইনটু h বাই 2, কেন একটা 2 আনলাম, এটা ব্যালেন্স করে দিয়েছি, এখানে 2 ছিল না, এখানে একটা 2 নিচে আনছি, 2 ক্যান্সেল, আবার h থাকে, কিন্তু কেন 2 আনতে গেলাম, কেন 2 আনতে গেলাম, দেখেন আমরা একটু এটাকে শর্ট করবো, তাই আমি যদি বলি, আচ্ছা আপনারা সূত্র জানেন তো, অন মাইনাস cos 2x, বলেন তো এটা কি সূত্র, 2 sin স্কয়ার x, এটা পড়ছিলেন কখন ইন্টারমিডিয়েট? জি স্যার, ইন্টারে পড়ছিলাম, ভুলে গেছি। এরপরে দেখেন, আর যদি প্লাস থাকে তখন কি হয়, অন প্লাস cos 2x, তখন কি হয়, সাইনের জায়গাটা cos হয়ে যায়, 2 cos স্কয়ার x, এই দুটো সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা অনেক জায়গায় কাজে লাগে। তো আমি কি করছি দেখেন, এইখানে দেখেন আমার আছে অন মাইনাস cos h, তাহলে আমি একটা 2 আনলাম, তাহলে অন মাইনাস cos 2 ইনটু h বাই 2, তাহলে আপনি h বাই 2 এর x চিন্তা করেন, তার মানে অন মাইনাস cos 2x, তাহলে কি হয়ে যায় 2 sin স্কয়ার, একটা লাইন আমার বাড়াইতে হবে, ঝামেলা, দাঁড়ান একটা আমি বাড়াই, তাহলে বুঝবেন না, অন মাইনাস 2 sin স্কয়ার h বাই 2, h বাই এইট, ঝামেলার কথা না, এটা একটা লিমিট এক্সটেন্স যদি দেখাতে, এক্সটেন্স টু 0, এটা আবার সরে গেছে এইদিকে, লাস্টটা খারাপ লাগে, এডিট করা যে কি ঝামেলার একটা কাজ, limit h tends to 0, ওকে, ঝামেলা, দাঁড়ান এটা ফরম্যাটটাই হইতেছে না, শেষ, এই দিলাম, এই, এবার ঠিক হবে, ওকে। তো দেখেন এখানে কি আছে, অন মাইনাস cos 2 h বাই অন মাইনাস cos 2 ইনটু h বাই 2, তাহলে s হচ্ছে 2 আর h বাই 2 এর x চিন্তা করেন, তাহলে অন মাইনাস cos 2x তাহলে কি 2 sin স্কয়ার x, তার মানে কি 2 sin স্কয়ার h বাই 2, আর s হলো x,
এখন দেখেন, এখন অনেকে কি করে এইখানেই সরাসরি এইচ এর মান বসায় দেয়। এইখানে এইচ এর মান বসাবেন না, কারণ দেখেন এইখানে যদি এইচ এর মান বসান তাহলে কি সাইন জিরোর ভ্যালু কত হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার থাকুক আর যাই থাকুক, এখানে এইচ এর ভ্যালু বসায় 0/2 0, তাহলে সাইন জিরোর ভ্যালু 0 আর নিচে 0। মানে দেখেন এইখানে যদি আপনি 0 বসান তাহলে নিচে তো এইচ এর ভ্যালু 0 বসাইলে কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে না বিষয়টা, বিষয়টা অসংজ্ঞায়িত না। তো এখন কথা ছিল যে আমরা জানি লিমিটের অঙ্কে কখনো অসংজ্ঞায়িত অবস্থায় থাকলে সেটাতে মান বসাইতে হয় না। ইনফিনিটি থাকলে, ইনফিনিটি যদি হয় তাহলে সে সময় মান বসাইতে হয় না, যে লিমিটে যে মানটা দেওয়া থাকে ওটা বসাইতে হয় না, ওইটাকে ওই ফরম্যাটটাকে রিমুভ করতে হয়। কিন্তু এখন বলতে পারেন স্যার আগের অঙ্কে তো বসাইছেন, আগের অঙ্ককে আপনি কোনোভাবেই ইনফিনিটি থেকে বাঁচাইতে পারবেন না, ওটা ইনফিনিটি হবেই। কিন্তু দেখেন এইটাকে চাইলে ইনফিনিটি হওয়ার হাত থেকে উদ্ধার করা সম্ভব। কিভাবে সম্ভব দেখেন, আমি এরকম লিখলাম, দেখেন এই যে একটা লিমিট এইচ টেন্ডস টু 0 দিলাম, এখন দেখেন এখানে সাইন স্কয়ার h/2, তাহলে কয়টা সাইন h/2 আছে, দুইটা, স্কয়ার আছে না দুইটা, তাহলে একটা সাইন h/2 এই দিলাম, একটা সাইন h/2 এই দিলাম, গুণ করলে তো সাইন স্কয়ার h/2 হয়ে যায়, তাই না? গুণ করলে তাই হয়ে যায় না, কারণ এই যে মাঝখানে গুণ সম্পর্ক। এখন দেখেন এই 2/h টা কোথায় গেল, তাইলে এই 2/h টা আমি যদি ভাগ দিয়ে লিখি h/2, তাহলে এটা তো আবার উল্টা গুণ হয়ে 2/h হয়ে যায় না? বুঝতে পারছেন মানে কথাটা কি বুঝতে পারছেন কি জি বলছি? স্যার, বুঝতে পারছি। তাহলে আমার কিন্তু বিষয়টা কিন্তু একই রকমই আছে, কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। এখন ফরম্যাটটা চেঞ্জ হওয়াতে দেখেন আমার কি সুবিধা হয়েছে, এখন আপনি এইচ এর ভ্যালু 0 বসান, এইচ এর ভ্যালু যদি 0 বসান তাহলে কি হচ্ছে দেখেন, যে এখানে দেখেন এইটার ভ্যালু আমি কি, এই দেখেন আমি তো এটা চেঞ্জ করে লিখছি যে এইখানে ছিল 2/h ছিল, কিন্তু আমি এখানে লিখছি h/2, তাই একটা জিনিস চিন্তা করেন, উপরে টুটা নিচে আসলে পরে এইচ এর নিচে ভাগ হয়ে যাবে। দেখেন এই যে আমি দেখাই আপনাকে, আমি যদি এইরকম লিখি, দেখেন আমার এইখানে আছে সাইন h/2, আর এইখানে আমি লিখছি h/2। এখন ধরেন আপনার অঙ্কে ছিল এরকম, অঙ্কে ছিল ধরেন যে এটা ছিল 2/, ধরেন আপনার অঙ্কে ছিল 2/h, 2/h ছিল, কিন্তু আমি এটাকে এরকম কিভাবে লিখলাম দেখেন, এইটা ইকুয়ালটি তো দেখেন এইখানে আপনি যদি এই অঙ্কটাকে এরকম করেন, আপনার ছোটবেলায় করছেন এই অঙ্ক, এইখানে অ্যাকচুয়ালি কি হয় যে সাইন h/2 এই যে থাকলো, আর এই যে ইকুয়াল টু দেওয়ার পরে যে নিচে যে h/2 আছে, এটা যদি আপনি যদি গুণ করেন তাহলে কিভাবে গুণ হয়, এটা এখানে উল্টায় যায় না, এটা গুণ দিলে কি হয়ে যায়, এটা এটা উল্টায় যায়, তাহলে 2/h, দেখেন তো সে আগের মতো চলে আসছে কিনা, সাইন h/2 ডিভাইড, এটাকে ইকুয়াল টু কি বলা যায়, এটাকে কি বলা যায়, এটাকে সে এটা বলা যায় না, এই যে এই এইচ কিন্তু 2 এর সাথে গুণ হয়েছে সেটা মনে করেন না, এটা একটা আর্গুমেন্ট, এটা কিন্তু একটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের সাথে না, এই এইচটা কিন্তু টোটাল এটার বাই দিয়ে সাইন h/2 এর বাই দিয়ে তারপর এটা নিচে চলে যাচ্ছে, ক্লিয়ার? এখন এখন দেখেন ঠিক এই কাজটা এখানে হয়েছে, তো এটা জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করছে, কিন্তু অর্থগত দিক একই আছে। এখন কথা হচ্ছিল আমরা ত্রিগোনোমেট্রিক আমরা কি শিখছি, আমরা মনে আছে আমরা ইন্টারে ক্যালকুলাসে এই জিনিসগুলো শিখছিলাম, যে কিছু জিনিস আমাদেরকে শেখানো হয়েছিল যে লিমিট x টেন্ডস টু 0, এরপরে যদি সাইন x/x থাকে, এগুলোর মান কত বলেন তো, এগুলোর মান কত ছিল, 1 ওয়ান না? 1 1 1
যদি tan x বাই x থাকে, এগুলোর ভ্যালু ছিল 1, দেখবেন এগুলো ইন্টারের বইতে কিন্তু প্রতিপাদন ছিল এরকম। তাইলে এখন চিন্তা কর sin x বাই x, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু 1। তাহলে এখন দেখেন আমরা এখানে কি পাইছি, sin h বাই 2 বাই h বাই 2, তো h বাই 2 আপনি h চিন্তা করেন, তাহলে sin h বাই h ইকুয়াল টু কি, এই যে লিমিট, এখানে তো আপনার ধরেন এখানে দিয়ে দিছে আপনাকে এই x এর জায়গায় h আছে, ঠিক আছে, x এর জায়গায় ধরেন h আছে, তাহলে sin h টেন্ডস টু 0 ইকুয়াল sin h টেন্ডস টু 0, না সরি লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h, তাহলে কি হবে, সেই 1ই হবে, শুধু ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ হচ্ছে আর কিছু না। তাহলে এই সূত্রের সাথে আমি যদি কম্পেয়ার করি, তাহলে এই h বাই 2 কে আপনি দেখেন এখানে কি আছে, যে sin h বাই 2 বাই sin h বাই 2 বাই h বাই 2, তাহলে এগুলোর ভ্যালু কত, সেগুলোর ভ্যালু 1 আসে। এরপর দেখেন এখানে যদি আপনি চিন্তা করেন যে এখানে একটা চেঞ্জ করতে হবে আপনাকে, ওয়েট, এখানে আসলে h বাই 2 দিবেন, এখানে হচ্ছে আপনি দিবেন চেঞ্জ করে h বাই 2 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এখন কি হলো, এই সূত্রের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাইলে আমরা কি বলতে পারি যে এটার ভ্যালু 1, আর এইখানে যেটা আছে, এইখানে যদি আপনি h এর ভ্যালু 0 বসান, তাহলে কি আসে 0 বাই 2, তাহলে sin 0 এর ভ্যালু কত, তাহলে 0 বাই 2 0, তাহলে sin 0 এর ভ্যালু কত 0, তাহলে 1 ইনটু 0 ইকুয়াল টু 0। এখন দেখেন এখানে বা এখানে চাইলে আপনি এখানে h বাই 2, তাহলে এখানে পুরো h বাই 2 এর ভ্যালুটাও 0 লিখতে পারেন, সমস্যা নেই, এখানে আপনি h বাই 2 0 করে দিতে পারেন, h বাই 2 এটা 0 লিখে দেওয়া যায় এরকম, কারণ এখন তো h বাই 2 এই ফরম্যাটে আছে, তাই না, এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, বা আপনি চাইলে আগের মতো রাখতে পারেন, সেটাও সমস্যা নেই, আপনি প্রতিপাদন যদি করেন দেখবেন ঠিক সব আপনার একই রকমই আসতেছে। এখন দেখেন যে তাহলে আমি দুইটার ভ্যালু কি পাইলাম, সমান পাইলাম, তাহলে বা ডান পক্ষ সীমা, ডান পক্ষ অন্তর সহগ এবং বাম পক্ষ অন্তর সহগের মান কি পাইলাম, দেখেন 0 পাইছি, আগেরটাও কি 0 পাইছি, আগেরটাও 0 পাইছি, তাহলে আমি বলতে পারি এখানে আমরা বলতে পারি so the given function is differentiable at x equal to pi by 2, তাই না। এখন কথা হলো, একজনে আমাকে প্রশ্ন করছিল একটা, যে আচ্ছা যে আপনি তো এই প্রশ্নটা দেখে নেন, এইটা জানলেই হয়ে যায়, আর লাগে না, যে আপনি তো এখানে ডিফারেন্সিয়েবিলিটি চেকিং এর সময় এখানে আপনি এই যে পাই বাই এফ অফ পাই বাই 2 প্লাস এইচ, এটা আপনি উপর থেকে কন্টিনিউটি চেকিং করছেন, ওখান থেকে নিয়ে আসতেছেন, তাই না, এই যে উপরে পাই বাই 2 এফ অফ পাই বাই 2 প্লাস এইচ উপরে ছিল, তাই না, এই যে এটা ছিল, কিন্তু কথা হলো এটা কখন আমরা পাইছি, যখন আমরা কন্টিনিউটি চেকিং করছি, তাই না, কন্টিনিউটি চেকিং করছিলাম, বাট আপনার পরীক্ষায় ধরেন কন্টিনিউটি চেকিং আসলো না, তখন তার এটা পাবেন না, কন্টিনিউটি চেকিং তখন কি করবো আসলে, তাই না, স্যার স্যার তখন কি আমরা এই যে এরকম ফার্স্টের লাইনটা মানে রাফ করে তারপরে করব অঙ্কটা? নো কিচ্ছু করতে হবে না, আমি দেখাই দিচ্ছি, কিচ্ছু করতে হবে না, এত কিছুতে যাই যাবে না। দেখেন এখন কথা হচ্ছে যে কন্টিনিউটি চেকিং সাথে এফ অফ পাই বাই 2 প্লাস এইচ পাইছিলেন, তারপরে এফ অফ পাই বাই 2 মাইনাস এইচ পাইছিলেন, কিন্তু কথা হচ্ছে তাহলে পরীক্ষায় দিছে শুধু ডিফারেন্সিয়েবিলিটি চেকিং করতে, তখন তার আপনি কন্টিনিউটি চেকিং এগুলো লিখবেন না, আপনি তো ডিরেক্ট চলে যাবেন কোথায়, আপনি তো ডিরেক্ট শুরু করবেন তখন এই যে ডিফারেন্সিয়েবিলিটি চেকিং থেকে, যে ডিফারেন্সিয়েবিলিটি চেকিং is checking at x equal to, এখান থেকে শুরু করবেন, তাই না, তখন তো একটা বিপদে পড়বো, আরে এখন কি আবার কন্টিনিউটি চেকিং বের করে আসবো নাকি, দরকার নেই। তো খেয়াল করেন তখন কি করতে হয়, তখন কিভাবে বুঝবেন যে মানটা কি হবে, আমি দেখছেন একটু আগে বারবার একটা কথা লিখাইতেছিলাম আপনাদেরকে,
যে অ্যাকচুয়ালি এই চেকিংটা রাইট হ্যান্ড সাইডে যখন আমরা চেকিংটা করি তখন আমরা কি করি, কারণ এখানে এ আছে, এখানে এ আছে দেয়া, দেয়া। এই রাইট হ্যান্ড সাইডের চেকিংটা আমরা যখন করি তখন এইটাই যে আর ডট, এইটা অ্যাকচুয়ালি এক্স গ্রেটার দ্যান এর জন্য, আর এই লেফট হ্যান্ড সাইডেরটা যখন আমরা করি তখন এটা আসলে এক্স লেস দ্যান এর জন্য। এখন কথা হলো আপনাকে দিছে কি এর জায়গা π/2, এর জায়গা দিয়েছে π/2, তাহলে আপনি π/2 লেখেন, এই যে π/2 তো লিখলেন। এখন এইখানে তাহলে কি হবে, এটা আসলে এক্স গ্রেটার দ্যান π/2 এর জন্য, তার মানে আসলে রাইট হ্যান্ড সাইডে এক্স গ্রেটার দ্যান π/2 এর জন্য। আপনি কি করবেন, যখনই এইখানে কোয়ান্টিটি চেকিং দিবে না তখন আপনার π/2 প্লাস এইচ এর এটা কিভাবে বের করবেন, আপনি তো জানেন এই রাইট হ্যান্ড সাইডটা কার জন্য, এক্স গ্রেটার দ্যান π/2 এর জন্য কিন্তু এখন, তাই না? এটা কিন্তু তখন এক্স গ্রেটার দ্যান π/2 এর জন্য। দেখেন আমি একটু বুঝাই দিই বিষয়টা, এক্স গ্রেটার দ্যান π/2 এর জন্য। তখন আপনি কি করবেন, সরাসরি দেখবেন এক্স গ্রেটার দ্যান π/2 কোথায় আছে, ওই ইয়াতে চলে যান, এক্স গ্রেটার দ্যান π/2 কোথায় আছে, এক্স গ্রেটার দ্যান π/2 তে কি আছে, এক্স গ্রেটার মানে দ্যান, প্রশ্নে দেখবো। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন এক্স গ্রেটার দ্যান π/2 কোনটার জন্য, এইটার জন্য না, এই যে। জি স্যার। আচ্ছা তাহলে কি করবেন, এই ফাংশনটাকে একটু রাফে নিয়ে আসবেন। দেখেন এক্স গ্রেটার দ্যান π/2 এর জন্য এটা, জি স্যার, এই লাইনের কথাই বলছিলাম যে এই লাইনটা তাইলে রাস্তায় ধরে এইটারে নিয়ে নিয়ে, করব। এইটারে কি করবেন, দেখেন এইটারে ধরে নিয়ে আসেন, এইটারে একটু উপরে রেখে দিই, দেখেন এইটারে ধরে নিয়ে আসেন, এই যে এক্স গ্রেটার দ্যান π/2 এর জন্য তো এটা। তাহলে এখানে কি করবেন, এইখানেই আপনার কোন মানটা বসবে, এই যে এখানে আপনার কি π/2 প্লাস এইচ বসবে, তাহলে এইখানে এক্স এর জায়গা π/2 প্লাস এইচ বসাবেন। তাহলে এক্স এর জায়গায় দেখেন π/2 প্লাস এইচ বসান, এই যে দেখেন এক্স এর জায়গাটা কি বসবে, π/2, দেখেন এখানে কি হচ্ছে, এক্স এর জায়গাটা π/2 প্লাস এইচ, তাহলে এই যে এক্স এর জায়গাটা আপনার বসবে π/2 প্লাস এইচ, এই যে এখানটা π/2 প্লাস এইচ লিখছেন, তার মানে কি এক্স এর জায়গাটায় π/2 প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গাটা π/2 প্লাস এইচ, এই যে তাহলে দেখেন ঘুরে ফিরে কি আসলো আপনার, তাহলে এই যে π/2 প্লাস এইচ, তাহলে দেখেন এটা কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে কি থাকে, আর ঝামেলা, তখন তাহলে পাই বাই টু কাটা যায় এইচ স্কয়ার থাকে, 2 ওই যে প্লাস এইচ নিচের স্কয়ার, লাইনটা টু 2 প্লাস প্লাস, এইচ স্কয়ার তাই মাইনাস দেখেন টু সেই 2 বাই প্লাস এইচ এইচ স্কয়ার, লেখা যায়। কিন্তু পাইলেন আপনি, দেখছেন সেই 2 প্লাস এইচ স্কয়ার, এইচ স্কয়ারটা একটু নিয়ে আসি, আপনি কি পাইলেন সেই দেখেন 2 প্লাস এইচ স্কয়ারই পাইলেন। তাহলে দেখছেন এফ অফ π/2 প্লাস এইচ এর ভ্যালু কি বসাইছিলেন, 2 প্লাস এইচ স্কয়ার বসাইছিলেন না, ওইটাই ঘুরে ফিরে চলে আসবে। বুঝতে পারছেন আমার হিসাবটা? হ্যালো, জি স্যার। ঠিক একইভাবে আপনাকে যখন ধরেন লেফট হ্যান্ড সাইডে যাবেন তখন π/2 মাইনাস এইচ, তো এইটা অ্যাকচুয়ালি কার জন্য, π/2 মাইনাস, আমরা যখন লেফট হ্যান্ড সাইডেরটা চেকিং করি তখন কার জন্য চেকিং করি আমরা, লেস দেন পাই বাই টু। লেস দেন, হ্যাঁ লেস দেন, তাহলে দেখেন লেস দেন এর জন্য, তাহলে এখানে π/2 দেন, তখন আপনাকে উপরে যাইতে না, তখন ওটা রাফে করে নিয়ে আসতে হয়, রাফে করবেন ওটা তখন, তাহলে π/2 মাইনাস এইচ, এখানে π/2, তাহলে এখন π/2 মাইনাস এইচ এর মান লাগবে আমার, তাহলে এই লেফট হ্যান্ড সাইডে এটা কি এক্স লেস দেন π/2 এর জন্য, তাহলে দেখেন তো অঙ্কে এক্স লেস দেন π/2 এর জন্য কত আসে ইকুয়েশন থেকে, এক্স লেস দেন π/2, এক্স লেস দেন π/2 এর জন্য, এক্স লেস দেন π/2 কোথায় আছে, এই যে 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স না, তাহলে আপনি তখন কি করবেন, এই 1 প্লাস সাইন এক্সটারে রাফে নিয়ে আসবেন, রাফে খাতায় লেখার দরকার নেই, রাফে, রাফে আমি কি পাচ্ছি দেখেন, এখানে একটু করি, কি পাচ্ছি এক্স লেস দেন π/2 এর জন্য আমরা কি পাচ্ছি 1 প্লাস সাইন এক্স, তাহলে আমার এখন কি হবে, এই π/2 মাইনাস এইচ কি বসবে, এক্স এর জায়গায় বসবে, তাহলে 1 প্লাস সাইন কি 1 প্লাস, পাই বাই টু মাইনাস এক্স, এইচ। হুম π/2 মাইনাস এইচ, ঠিক আছে।
তাইলে এখন দেখেন এইটার সেই কোয়াড্র্যান্ট ঘুরাইলে কি হয়ে যায়, অন প্লাস কজ ইস। তো দেখেন তো আপনি অন প্লাস কজ ইস পাইছিলেন না, ওইটাই চলে আসবে আবার, কোনো সমস্যা নেই। জানা থাকলো, ভালো একটা প্রশ্ন করছেন। এটা এইটুকু তখন রাফে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসবেন, ওই একই জিনিসই পাবেন। আর যদি কন্টিনিউটি আসে তাহলে তো এখান থেকে দেখে দেখে লিখতে পারতেছেন, আগেই ক্যালকুলেশন করে আসছেন। তা এই হচ্ছে মোটামুটি অঙ্ক। এখন দেখেন এইরকম আমার এখানে আরো অঙ্ক আছে, এই সব অঙ্কই একই রকম, সব অঙ্ক এই একই রকম, এইগুলো আমার দেখানোর কিচ্ছু নেই, শুধু শুধু দেখানো হবে, এগুলো অনেকবার আসছে। ঠিক এই যে দেখেন এখানে কি বলছে, তবে এই দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক বড়, এই অঙ্কটা দিলে 12 মার্ক থাকবে। কেন? কারণ আপনাকে কি বলছে, আপনাকে বলছে টেস্ট দ্য কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি এট x equal to 0 and x equal to 3/2, মানে x equal to 0 এর জন্য একবার কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি চেক করবেন, আবার x equal to 3/2 এর জন্য কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি চেক করবেন। তাহলে আপনি ফার্স্টে 0 এর জন্য করবেন, 0 এর জন্য কন্টিনিউটি চেক করবেন, এই যে 0 এর জন্য কন্টিনিউটি চেক করছি আমরা, এই যে এরপরে 0 এর জন্য ডিফারেন্সিবিলিটি চেক করবেন, ঠিক আছে, যে জন্য ডিফারেন্সিবিলিটি চেক হবে। এখন কত সার্ভারটা পয়েন্ট দিছে x equal to 3/2, তাহলে x equal to 3/2 এর জন্য আবার সেই একই অঙ্ক, x equal to 3/2 এর জন্য কন্টিনিউটি চেক করবেন, মানে দুইটা পয়েন্ট দিয়ে দিছে, মানে x equal to 0 এর জন্য কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে, আবার x equal to 3/2 এর জন্য কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে। ম্যাথ হবে টোটাল 5 পেজ, 12 মার্ক, 5 কি 4 পেজ, দুইটা পয়েন্ট দিয়ে সেরকম দিয়ে দেয়। তা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি চেকিং তো আপনারা শিখেই গেছেন, আমার মনে হয় না যে এটা বোঝানোর দরকার আছে শুধু শুধু। কারো কি ভয় আছে নাকি যে দেখাইতে হবে ওটাও? স্যার একটু দেখাই দেন স্যার, আমার আসলে শুরুর দিকে একটু ঘুম ধরছিল, তো এইটা আমি দেখানোর, 100% এইটা আমি বুঝলাম, দেখানোর কি হলো, কনসেন্ট্রেশন এটা দিয়ে দেখানোর কি পড়িনি। হলো, সেই আগের মতোই তো, যে স্যার একটু কন্টিনিউ সার সংক্ষেপ বলে দেন স্যার, না কন্টিনিউটি পারবো স্যার, সার সংক্ষেপ একটু বলে দেন স্যার। সার সংক্ষেপ কিছুই না, এই যে কন্টিনিউ চেক করছি x equal to 0 পয়েন্টের জন্য, তাহলে আমরা কন্টিনিউ চেকিং এ কি করি, এই যে স্যার x ওইটা equal, পারবো স্যার, ওইটা মনে আছে। তাহলে পারবেন না কোনটা, সবই পারবেন। তাহলে এই যে x equal to 0 এর জন্য যে কন্টিনিউ চেক করবে, যে x গ্রেটার দ্যান 0 এর জন্য ফাংশন থেকে কি আছে সেটা লিখলাম, এবার সূত্র লিখে মানটা বের করব, এই যে মানটা বের করব, এরপরে 3 পাইলাম, এরপরে x লেস দ্যান 0 এর জন্য বের করব, তাহলে x লেস দ্যান 0 এর জন্য ফাংশন থেকে কি রিটার্ন হয় সেটা লিখলাম, তারপরে এই যে সূত্রটা, মানে এই যে টোটাল এই যে ওই জিনিসটা আপনাকে বলছে এখন x equal to 0 আর 3/2, তাহলে 0 এর জন্য আগে করবেন, তাহলে 0 এর জন্য এই যে x গ্রেটার দ্যান 0 এটা বের করবেন। স্যার কন্টিনিউটি পারবো স্যার, ডিফারেন্সিয়েবিলিটির কথা বলছি স্যার। ডিফারেন্সিবিলিটিতে কি প্রবলেম হলো আমার মাথায় আসলো না। না স্যার প্রবলেম না স্যার, ওই যে একদম লাস্টে যে স্যার ওই যে এইচ এর কথাটা স্যার বলছিলেন না স্যার, আচ্ছা, যে একদম লাস্টে যে এখন মানটা দেখেন, বসাতে হবে, ওইটার কথা বলছি স্যার। দেখেন এখন আপনি কন্টিনিউ চেকিং এ তো এই দুটো তো স্টেপ করেই ফেলবেন 0 এর জন্য, এটা তো আপনারা নিজেরাই পারবেন, দেখবেন কি মান আসে, তিনটা যদি একই আছে তাহলে বলে দিব যে এরা কন্টিনিউয়াস। এখন ডিফারেন্সিবিলিটিতে যায় কি হবে, যে ডিফারেন্সিবিলিটি দেখেন x equal to 0 এর জন্য ডিফারেন্সিবিলিটি, x equal to 0 এর জন্য ডিফারেন্সিবিলিটি ক্যালকুলেশন করব আমরা এখন। তো সূত্রটা কি হবে তখন, দেখেন আমার এখানে এখন কি 0 তাই না, তাহলে π/2 এর জায়গায় সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে 0 0 0, এখানে হবে 0 0 0, এখানে 0 0। তাহলে আমরা এখন দেখবো যে ডান পক্ষ অন্তরক সহগ এবং বাম পক্ষ অন্তরক সহগ সমান কিনা। জাস্ট একটা জায়গাতে দুইটা পয়েন্ট দিয়েছি, এটার জন্য আপনারা এত এত ভয় থাকলে হায়ার স্টাডিতে কেমনে যাবেন, এই জন্যই না স্যার জাতীয় এটার কথা বিশ্ববিদ্যালয়ে বসে বলেন হায়ার নাই স্টাডি স্যার, যাইতে পারে না। আমি বলতে চাইছিলাম যে স্যার ওই যে এই যে এইখানে স্যার, এইখানে আচ্ছা যেমন দেখাই, লিমিটের আচ্ছা লাস্টে ঠিক আছে দেখতেছি, এইখানে ওইখানে বলে কোনো কিছু নেই, ম্যাথ লজিক্যাল, লজিক থাকলে সবই একই, এইখানে ওইখানে কোনো কথা না। দেখেন তাইলে ডান পক্ষ অন্তরক সহগ, তাইলে আমাদের কি আসতেছে সূত্রটা দেখেন, r dot f prime 0 limit h tends to 0 f of 0 plus h minus f of 0 by h। তাহলে আপনি কি করবেন, ঠিক এইটাই লিখলাম, এই যে এখন f of 0 plus h এর মান কত, তো আপনি তো কন্টিনিউটি চেক করে আসছেন, কন্টিনিউটি থেকে f of 0 plus h দেখবেন, আর যদি কন্টিনিউটি না দেয় তাহলে যেভাবে বের করতে বলছি, এটা কার জন্য, x গ্রেটার দ্যান 0 এর জন্য, তাহলে x গ্রেটার দ্যান 0 ফাংশন থেকে কি আসে ওইখানে মান বসায় বের করবেন, একটু আগে যেটা থাকে সেটা। কিন্তু এখানে যেটা আমি কন্টিনিউটি চেক করছি, তাহলে f of 0 plus h উপরে আসে দেয়া, দেখেন তাহলে f of 0 plus h এ যান,
এফ অফ 0 প্লাস এইচ দেখেন তো কত কত বসাবেন বলেন এফ অফ 0 প্লাস এইচ বলেন তো এফ অফ 0 প্লাস এইচ এখানে কত বসাবেন মান হ্যালো -3 to h 3 minus 3 2h. minus 2h 3 মাইনাস 2h এই যেটা কারণ আমি বলছি যেখানে এসে এইচে 0 বসাইছেন ঠিক তার আগের লাইনটা তাহলে 3 মাইনাস 2h টা বসাবেন এখন কথা হচ্ছে যদি আমার এই কন্টিনিউটি চেক না হইতো তাহলে কি করতাম ওটা তো থাকতো কি এক্স গ্রেটার দ্যান 0 এর জন্য তাই না এক্স গ্রেটার দ্যান এটা কিসের জন্য এক্স গ্রেটার দ্যান 0 এর জন্য তাহলে আমি কি করতাম তখন এক্স গ্রেটার দ্যান 0 তে কি আছে দেখি x greater than 0 x greater than 0 তে কি 3 minus 2x x greater than 0 তে 3 minus 2x তাহলে 3 minus 2x আনতাম তুইলা 3 minus 2x এ কি করতাম এই 0 প্লাস h টা বসাই দিতাম তাইলে আমি দেখতাম 3 minus 2h ই পাচ্ছি সোজা হিসাব তাহলে এখন তো কন্টিনিউটি চেক করছি তাহলে 3 minus 2h বসাবো 3 minus 2h টা আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে f of 0 minus h এর সময় কি বসাবো এটাকে ক্যালকুলেশনটা একটু চেক করি 0 minus h তাইলে f of যোগ বিয়োগটা একটু চেক করেন দাঁড়া যোগ বিয়োগে ভুল থাকতে পারে একটু নিজেরা দেখে নেবেন 3 minus 2 into 0 plus h তাহলে 3 minus 2h আচ্ছা আর এখানে কি হচ্ছে 0 minus h এর সময় কি বসাবো 3 plus 2x এ বসাবো তাহলে 3 plus 2 into 0 minus h তাহলে 3 plus 3 minus 2h ঠিক আছে ওকে তাহলে ঠিক ওইখানে আমরা 0 minus f of 0 minus h এর জায়গা বসাবো 3 minus 2h আর f of 0 plus h এর জায়গা বসাবো এই যে 3 minus 2h একই তো একই আসছে আর f of 3 এর ভ্যালু কত f of 0 এর ভ্যালু কত 3 তাই না f of 0 ভ্যালু 3 তাহলে এই দেখেন এখন ডিফারেন্সিয়াবিলিটি চেকিং f of 0 plus h এর ভ্যালু আমরা কত বসাবো 3 minus 2h f of 0 এর ভ্যালু 3 বসালাম এই যে h এখন আমার কি হবে এখন আমার এটা ক্যান্সেল হবে তাহলে দেখেন 3 plus 3 minus 3 ক্যান্সেল minus 2h h তাহলে h ক্যান্সেল হলে -2 তাহলে -2 এটা কনস্ট্যান্ট ভ্যালু বলেছে তার মানে -2 এখানে h এর ভ্যালু বসানোর জায়গা নাই একইভাবে আমরা লেফট হ্যান্ড বাম পক্ষ অন্তরক তাহলে বাম পক্ষ অন্তরক সহগের সূত্র কি লিখছিলাম এই যে এটা এটা লিখবো এটা লিখে আমরা f of 0 minus h এর ভ্যালুটা বসাবো তাহলে f of 0 minus h এর ভ্যালু কি ছিল আমাদের উপরে 3 minus 2h এই যে আর f of 0 এর ভ্যালু ছিল 3 এই যে লিখলাম এখন কি হচ্ছে এটা কাটাকাটি করেন তাহলে -2h h থাকে -2h বাই h তাহলে কাটাকাটি হয়ে +2 থাকে 2 আর দুইটা ভ্যালুই সমান আসছে আমাদের তাহলে আমরা বলবো এটা ডিফারেনশিয়াল x = 0 পয়েন্টের জন্য ঠিক একইভাবে আপনি এখন 3/2 এর জন্য করতে হবে তাহলে একইভাবে কন্টিনিউটি চেক করবেন x = 3/2 এর জন্য তারপর আবার x = 3/2 এর জন্য কন্টিনিউটি চেকিং শেষ হইলে কি করবেন এই যে ডিফারেন্সিয়াবিলিটি চেকিং করবেন তাই এইটা একটু জাস্ট বড় ম্যাথ কিন্তু এই ঘুরে ফিরে সেই একই কাজ কারো কোনো কনফিউশন আছে এখন না স্যার আর কি আমরা যে ভুলটা করি অনেক সময় দেখা যায় ওই যে একদম লাস্টের লাইনে দেখা যায় ইট মানটা বসাই দিই ওইটা আমরা ঠিক ওই লিমিটে যে 2h বাই h আছে তার ওই পরে যে এইচ আমরা এর মানটা মানটা বসাই যখন তাই না বসাইছি ঠিক তার আগের লাইনটা বসাবেন হ্যাঁ 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 এটাই এখানে এই জিনিসটা করব তাহলেই হবে স্যার হ্যাঁ আর তাই কিছুই না না স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার আপনাদেরকে একটা কাজ করবো আমি কয়েকদিন পরে আমার ক্যাম্পাসে মডেল টেস্টের পরীক্ষা নিব ওই প্রশ্ন আপনাদেরকে দিব আপনারা দেখবেন কত মার্কে অ্যান্সার করতে পারেন ওদের মডেল টেস্টের ডেট দিয়েছি ওদের পুরো 120 মার্কের কোশ্চেন করবো 80 মার্কে অ্যান্সার করতে হবে ফাইনালের মতো তো সেখানে দেখবেন যে আমি কি কি প্রশ্ন দিই ওইগুলো অ্যান্সার আপনারা বাসায় বসে চাইলে করে আমার দেখাইতে পারেন কয়টা পারলেন দেখে করার মানে নেই দেখবেন নরমালি কয়টা পারেন তো এখন কথা হচ্ছে দেখেন এই যে প্রবলেম আর এই যে একটা ম্যাথ দিছে কোন একবার 2011 সালে কি বলছে আমরা তো এখন এতক্ষণ একটা পয়েন্টের জন্য করতেছিলাম এখানে দিয়ে দিচ্ছে আরো একটা পয়েন্ট যে বলছে আপনি কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়াবিলিটি চেক করেন x = 0 এবং x = -1 এর জন্য তাহলে x = 0 এর জন্য আপনি একটি কন্টিনিউটি চেক করবেন আবার ডিফারেন্সিয়াবিলিটি চেক করবেন এরপরে এইটা শেষ হলে x = -1 এর জন্য কন্টিনিউটি চেক করবেন আবার ডিফারেন্সিয়াবিলিটি চেক করবেন ঠিক আছে এইরকম যদি দুইটা পয়েন্ট দিয়ে দেয় যে এইটার জন্য কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি চেকিং করতে হবে তার জন্য কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে হবে তাইলে আপনার এই ম্যাথটা থাকবে 12 মার্কের মতো স্যার -1 কিন্তু উপরে তো স্যার ওই যে -1 এর কোনো ইয়ে নাই স্যার
আচ্ছা দাঁড়ান, -1 তাইলে এটা +1 হবে হয়তো। ও আচ্ছা, এটা আসলে ভুলে আছে, ইয়া করে দিচ্ছে। ওকে ফাইন, বুঝতে পারছি। সলিউশন এখন টু চার্ট x = 0। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা মিস্টেক হয়েছে, এগুলো সব টাইপিং মিস্টেক সব হচ্ছে। এখানে x = 1 হবে, এখানে একটা মিস্টেক আছে, 0 হবে, কারণ আমরা জিরোটা শেষ করি না এখন। ওকে, এই যে x = 0 এর জন্য কন্টিনিউটি চেকিং করছি, তাহলে when x > 0 এটা দ্বারা বের করতে হবে ফাংশনের মান। তারপরে এটা কি হবে, এই যে x <0 হইলে কি হবে সেটার জন্য দেখেন, x <0 এর জন্য কি আছে ফাংশনে, x <0 এর জন্য x² এটা নিছি। এরপরে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েবিলিটি চেকিং করতে হবে। তো দেখেন f(0 + h), তাহলে দেখেন তো f(0 + h) এর মান কি বসাবেন, আবার দেখাই, দেখেন কি বসাইছি, f(0 + h), দেখেন আমি কি 0 বসাইছি, 0 বসাবো না, h বসাবো, মানে যেখানে 0 বসাইছি h এর বলে তার আগের লাইনটা, তার মানে কি 0, মানে h, দেখেন আমি h বসাইছি, h, বুঝতে পারছেন? আশা করি আবার সমস্যা নাই। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হবে মাইনাস হবে। শোনেন, এইগুলা কিন্তু টাইপিং মিস্টেক আছে, আপনারা আবার এগুলো নিয়ে দুশ্চিন্তা করেন না যে কেন এগুলো, এগুলো তো বেসিক নিয়মটা বুঝছেন, না মিললে বুঝবেন যে এটা ভুল আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডের সময় কি হবে, f(0 - h), f(0 - h) এর এটা কত বের করে আইছেন, দেখেন তো, f(0 - h), f(0 - h) এর জন্য কি বের করছেন, 0 বসাবেন না h² বসাবেন, h² বসাবো আমরা, তাইলে এই দেখেন এখানে h² বসাইছি, এই যে h², তারপরে কি, যে কাটাকাটি করছি, -h থাকে, তাহলে h এর 0 বসাই 0। ওকে, এটা আসলে আপনাদের যা বোঝানো হয়ে গেছে শেষ। এখানে ব্যাপারটা হচ্ছে যে যদি কোথাও দেখেন কোথাও কনফিউশন লাগতেছে যে এই যা নিয়ম বলছি এর বাইরে কিছু লেখা পাইতেছেন, তাইলে একটু মনে করবেন না যেটা সঠিক, ভুল হইতে পারে, ঠিক আছে, ভুল হইতে পারে। অনেক সময় দেখা গেছে আমি একটা জিনিস ভুলে একটা জিনিস লিখছি, আমার স্টুডেন্ট পাশে স্যার লিখছে, তাই এটা সঠিক, স্যার কনফিউশন নাই, বলে স্যার এটা কি এরকম, আমি বলি কি না, এটা তো আমার ভুল হয়েছে লেখা, তুমি এটা সঠিক করো। আপনারা যেটা নিয়ম বুঝছেন, মানে প্রথম দিকে যা বুঝেছি ঠিক ওই নিয়মটাই মাথায় রাখেন, আর কিছু না। এইগুলো এখন বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করবেন। আর কোথাও কনফিউশন লাগলে, আমি প্রথম দিকে যে নিয়ম আলোচনা করছি তার সাথে কোথাও না মিললে আমার সাথে নক দিবেন, স্যার এটা এরকম হইলো কিভাবে, আপনি তো এরকম বলছিলেন। তখন আমি দেখবো যে আমি ভুল বলছি, মানে আমি ভুল লিখছি, নাকি ওই এর বাইরে কোনো নিয়ম আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন, এই যে দুইটা প্রবলেম এইগুলা বাসায় সলভ করবেন, প্র্যাকটিসে দিয়ে রাখছি। যেমন এইটা বলছে x = 1 এর জন্য ডিফারেন্সিয়েবিলিটি এবং কন্টিনিউটি চেক করেন, x = 1 এর জন্য ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি চেক করবেন, x = 2 এর জন্য ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি চেক করবেন। তারপরে এটার জন্য x = 0 এর জন্য কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি চেক হবে, x = 1 এর জন্য কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি চেক হবে। ওকে, আর মাঝে মাঝে টাইপটা জিনিসটা মাঝে মাঝে টাইপিং এ মিস্টেক হয়, বুঝতে পারছেন, ডিরেক্ট লিখতে গেলে কি দেখা যায় কি যে এরকম ভুলগুলো থাকতো না, ভাবে লিখতাম, আর এখানে তো টাইপ দেয়া, এই জন্য দেখা যায় যে মিস্টেক থাকে ডিরেকশন। ওই যে আমি একটা গার্জেনে বলছে স্যার ওখানে তো -1 নাই, আপনি তো পোস্টে -1 দিয়েছেন, এই যে ও কিন্তু বিষয়টা ধরতে পারছে, আসলেই তো ওটা মিস্টেক হয়েছে, ওখানে প্লাসে আমি, এটা কনফিডেন্স রাখতে হবে, আপনার কনফিডেন্স রাখবেন যে উনি কিন্তু নিয়মটা বুঝে ফেলছে, এই জন্য ধরতে পারছে। ওকে, তো কারো কোনো কথা আছে আর কিছু বলবেন এখন, দাঁড়ান 1 মিনিট, কিছু জিজ্ঞাসা করার আছে এইসব জায়গা থেকে? ও আর একটা জিনিস, যে এইখান থেকে কিন্তু একটা জিনিস আসে, ডিফাইন কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়েবিলিটি, এই সংজ্ঞাটা আছে, এটা লিখতে আসে কিন্তু, এই যে ডিফাইন কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়েবিলিটি, এটা আসবে 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 পরীক্ষা, দুইটা ডেফিনেশন দিবে, এক 2 মার্ক। তা ওই যে কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি কি, তো আমি যে সূত্রটা পড়াইছি ঠিক ওইভাবে লিখতে হবে। কি লিখবো দেখাই, কি বলছি দেখেন, যে বলছে কন্টিনিউটি কি আর ডিফারেন্সিয়েবিলিটি কি, তো আপনি লিখবেন লেট f(x) be a ফাংশন, ধরি f(x) একটা ফাংশন নাও
এফ অফ এক্স ইজ সেট টু বি কন্টিনিউয়াস, তাহলে এফ অফ এক্স কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল টু এ পয়েন্টের জন্য যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স এবং ইকুয়াল টু এফ অফ এ হয়। আর এইটাকে আরেকভাবে লেখা যায় কি, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু কি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ। লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এটা কিভাবে ক্যালকুলেশন করব, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ মাইনাস এইচ। মানে ওই যে আপনাদেরকে একদম বেসিক পড়ানোর সময় যেটা গ্রাফিক্যালি দেখাচ্ছিলাম, জাস্ট ওইটাই লিখছি। এই যে বেসিক পড়ানোর সময় যেখানে লিখছিলাম না গ্রাফিক্যালি, সেইটাকেই লিখতেছে আর কি। এইরকমই গ্রাফিক্যালি দেখানোর দরকার নাই, এটা আসলে আপনাদের বোঝানোর জন্য আমি তৈরি করছিলাম। পরীক্ষার খাতায় ডেফিনেশন লিখবেন, ওই যে আমি যেরকম লিখে দিচ্ছি ওইখানে এরকম, এটা জাস্ট আপনাদের সুন্দরভাবে মানে বিষয়টা বোধগম্য করানোর জন্য। ওকে, এটাগুলো জাস্ট ফিগার দিছি আপনাদের একটু ভিজুয়ালাইজেশনটা ভালো করার জন্য। তো দেখবেন যে ওইটাকেই ঠিক আমি এভাবে লিখছি এখানে। ওকে, এরপরে বলছে আপনাকে ডিফারেন্সিয়েবিলিটি কি, তো একই কথা বলবেন। ধরি এফ অফ এক্স একটা ফাংশন নাও, তাহলে এখন আমাদের কি হবে, এফ অফ এক্স কে আমরা ডিফারেন্সিয়েবল বলতে পারবো এক্স ইকুয়াল টু এ পয়েন্টের জন্য যদি এর ডান পক্ষ অন্তরক সহগ এবং বাম পক্ষ অন্তরক সহগের মান সমান হয়। তো এখানে ডান পক্ষ অন্তরক সহগের মান কিভাবে ক্যালকুলেশন করবো, এই যেটা লিখলাম, আর বাম পক্ষ অন্তরক সহগের মান কিভাবে ক্যালকুলেশন করবো সেটাই যে সূত্রে লিখে দিলাম, আর কিছু না। এখানে চাইলে আপনি দিয়ে দিতে পারেন একটু, এটা আসলে এক্স গ্রেটার দ্যান এর জন্য, সরি এক্স গ্রেটার দ্যান এর জন্য, এটা হচ্ছে এক্স লেস দ্যান এর জন্য। ওকে, সিম্পল বিষয়। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের যে 4টা প্রশ্ন টোটালি অ্যান্সার করতে হবে পরীক্ষায়, আমাদের 4টা প্রশ্ন না, 4 সেট। ও 4 সেট। 4 সেটে মিনিমাম প্রশ্ন থাকবে, এক এক সেটে 3টা 4টা করে প্রশ্ন থাকবে। 4 সেটে মিনিমাম 16টা প্রশ্ন আনসার করতে হবে। হ্যালো, জি স্যার। এখানে যেটা হচ্ছে যে আপনাদের 4 সেট অ্যান্সার করতে হবে। আপনাদের প্রশ্ন প্যাটার্নটা আমি দেখাবো, আমি যখন মডেল টেস্ট নিব তো আমি প্রশ্ন প্যাটার্নটা একদম ন্যাশনালে কিভাবে হবে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের মডেল টেস্ট হবে না, কিছু বলে নাই? না আমাদের কিছু বলে নাই। না না, মডেল টেস্ট নেওয়া তো জরুরি, কারণ কারণ ফাইনাল পরীক্ষা হওয়ার আগে। 1 মিনিট, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই। আমাদের তো মূলত এখানে পড়ানোটা মোটামুটি বলা যায় যে শেষ হইছে। 1 মিনিট, ওয়েট। ওকে, তো দেখেন যে যেটা বলতেছিলাম, যে আমাদের তো যেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনাদের মডেল টেস্টটা খুবই জরুরি, কারণ আপনি ফাইনাল